হাই এভরিওয়ান, আপনাদেরকে একটা জিনিস দেখাই। সেটা হচ্ছে এটা একটা গ্রাম, ভেতরে আমি মাত্র হেঁটে আসলাম, সো দেখাতে পারিনি। বাট আমি নিজেই আজকে ডিসকভার করলাম যে এখানে ভেতরে অনেক মানুষ থাকেন অ্যান্ড একটা সুন্দর গ্রাম, ওয়েল ইকুইপড, লাইক একটা আদর্শ গ্রামে যা যা থাকে, এগ্রিকালচার অ্যান্ড আদার যত রিলেটেড স্টাফ আছে। আর এদিকে হচ্ছে টি গার্ডেন। সি, এটা হচ্ছে টি গার্ডেন আর এই হচ্ছে গ্রামটা। সো আমি ভেতরে মাত্র হেঁটে আসলাম। আমি জানি না এখান থেকে দেখা যাচ্ছে কিনা, ওই জায়গাটাতে অনেকগুলা গরু আছে, এখানে অনেক ফ্রুটসের ট্রিজ আছে, কাঁঠাল গাছ। আমি শিওর না দেখতে পাচ্ছেন কিনা, যাই হোক এদিকে আমি দেখে আসছি। সো আমার কাছে, আমি বলবো না যে আমার গ্রামের জীবন আমি বাংলাদেশে চাই, বিকজ আমি তো বড় হই নাই গ্রামে। বাট আমার যেটা হয়েছে যে আমি জার্মানিতে যে শহরে থাকতাম সেটা একটা গ্রামের মতোই ছিল। ফর এক্সাম্পল বার্লিন, ফ্র্যাঙ্কফুর্ট, মিউনিক, এগুলো হচ্ছে একেবারেই মেইন স্ট্রিমের শহর ছিল। আর আমি যেটাতে থাকতাম সেটার নাম ছিল ইয়ানা। ইটস আন্ডার দ্য স্টেট অফ তুরিনজান। তো সেখানে মানে অনেক নিরিবিলি পরিবেশ ছিল অ্যান্ড পাহাড়ের উপরে আমি থাকতাম। ফার্স্টে আমি ইউনিভার্সিটির ডর্মে থাকতাম অ্যান্ড তারপরে আমি শিওর যে ওই টাইমটাতে আমাকে যারা ফলো করতেন, আমার অনেক ভিডিও অ্যান্ড ক্লিপস আপনারা দেখেছেন। সো এরপরে যেটা হয়েছে, আমি একটা বাসাতে শিফট করি ইউনিভার্সিটির ডর্ম ছেড়ে। ইউনিভার্সিটির ডর্মটা একটু কমার্শিয়াল। ডর্ম মানে হচ্ছে হোস্টেল, সিঙ্গেল বেডরুমের হোস্টেল। অ্যান্ড তারপরে যখন আমি একটা কমিউনিটি বেসড ফ্ল্যাটে শিফট করলাম, সেটাও একটা হাইকিং প্লেসের পাশে, মানে একটা পাহাড়ের পাশে, যেখানে মানুষ অনেক দূরে থেকে হাইকিং করতে আসে। অ্যান্ড আমার বাসায় 9টা রুম ছিল, আমরা থাকতাম 7 জন। বাট আমাদের বাসায় প্রতিদিন কারো না কারো ফ্রেন্ড আসতো অ্যান্ড এত হ্যাপেনিং একটা প্লেস ছিল। আমরা বাসায় রান্না বান্না করতাম এক্সট্রিম লেভেলের। সারাদিন তো সবাই যার যার কাজে বিজি। আমাদের নিয়ম ছিল, আমরা 7 জন যে ফ্ল্যাটমেট ছিলাম, সপ্তাহে 7 জন 7 দিন ডিনার তৈরি করবে। সো আমাদের ডিনারের প্রিপারেশন শুরু হয়ে যেত বিকেল থেকে। যারা আর্লি বাসায় আসতো, একজন একদিন করবে, দ্যাট মিনস 7 জন 7 দিন। সো এটা আমার অনেক ভালো লেগেছে। অ্যান্ড আমরা ডিনারে মোস্ট অফ দ্য টাইম জার্মান খাবারই খেতাম। আমি মাঝে মাঝে, আমি অ্যাকচুয়ালি রেগুলার রান্না করতাম না, কারণ আমার ওই টাইমে থিসিসের এত প্রেশার ছিল, আমার ফ্ল্যাটমেটরা বুঝতো। সো যেদিন আমার রান্নার পার্ট থাকতো, দেখা যেত কেউ না কেউ আমাকে সাপোর্ট করতো, কারণ আমার বাসায় আসতে আসতে সন্ধ্যা 7টা-8টা বেজে যেত। সো আমি রান্না করলেও দেখা যেত রাতের বেলা বা সকালে হয়তো ব্রেকফাস্ট বানাতাম। অ্যান্ড আমি সবচেয়ে বেশি যেটা মিস করি আমার জার্মান লাইফের, সেটা হচ্ছে ব্রেড অনেক মিস করি। আই এম নট শিওর, যারা ইউরোপে যাবেন ইউরোপের ব্রেডগুলা ট্রাই করবেন। সো আমার আসলে টেস্ট বার্গটা খুব যে বাংলাদেশি খাবারের, ওইটা কখনোই না। মানে মানুষ যেরকম খুব ভর্তা, ভাত এগুলা খেতে পছন্দ করে, আমি কখনোই ওরকম না। সো আমি ছোটোবেলা থেকেই ভাতের প্রতি আমার খুব একটা ইন্টারেস্ট নাই। আর এই জিনিসটা অ্যাকচুয়ালি আমার আব্বুর কাছ থেকে পাওয়া, বিকজ আমি দেখেছি আব্বু যখন বাইরে কোথাও যেতেন, দুপুরে খুব একটা ভাত টাত খেতে চাইতেন না, স্ন্যাক্স আইটেম খেতেন। অ্যান্ড যখন সব কাজটা শেষ করে বাসায় ব্যাক করতেন, তখন আব্বু শান্তিতে বসে খাওয়াটা প্রেফার করতেন। সো এই জিনিসটা আমি আব্বুর মধ্যে দেখেছি। অ্যান্ড দেন আমি যখন শ্রীমঙ্গল ছেড়ে ঢাকাতে শিফট করলাম, আমার আব্বু আমাকে ফার্স্ট 1-1.5 বছর আসা যাওয়া করতেন, আমাকে নিয়ে যেতেন, নিয়ে আসতেন, বা আমার ঢাকায় কোনো দরকার হলে আমার আব্বু অলওয়েজ সেখানে যেতেন। সো ওই টাইমগুলোতে আমি এরকম মানে ভাত না খেয়েও যে থাকা যায়, ওইটা বেসিক্যালি আমি আমার আব্বুর কাছ থেকে শিখছি। আই এম নট সেইং যে ভাত খাওয়া খারাপ, লাল চালের ভাত যদি খান অফকোর্স সেটা ভালো। আর বাংলাদেশের স্টেপল ফুড তো আসলে রাইস। সো রাইসের বাইরেও যে অন্য টাইপের খাবার খাওয়া যায়, এটা আসলে মানুষের আইডিয়া নেই। সো এই আইডিয়াটা বেসিক্যালি আমি আমার আব্বুর কাছ থেকে পাইছি, যার কারণে আমি যখন দেশের বাইরে গেছি আমার খুব একটা প্রবলেম হয় নাই। নট অনলি দেশের বাইরে, আমি ঢাকাতে সব সময় তো ফ্যামিলির সাথে থাকি নাই। ফার্স্ট 1-2 বছর আমি একা থাকছি, দেন আমার ফ্যামিলি একটা টাইম শিফট করছে, আমার ভাই বোন, আব্বু আসা যাওয়া করতেন।
দেন আবার আমি একা থাকছি, তারপর আমি আবার শ্রীমঙ্গল চলে আসছি, 7-8 মাস ছিলাম, ঢাকায় আসা যাওয়া করছি, তারপরে আমি জার্মানিতে চলে গেলাম। জার্মানিতে পড়াশোনা করার মাঝখানে একবার আসছিলাম দেশে, তখনও শ্রীমঙ্গলেই ছিলাম। দেন আবার ব্যাক করলাম জার্মানিতে, অ্যান্ড আবার বাংলাদেশে ব্যাক করলাম, করে শ্রীমঙ্গলে ছিলাম অনেক দিন, তারপর আবার ঢাকায় শিফট করছি। এখন ঢাকা শ্রীমঙ্গল 2 জায়গাতেই থাকি। সো আমি আমার লাইফে যেই পরিমাণে শিফটিং করছি, অ্যান্ড আই এম শিওর আমাকে রিসেন্টলি আবারও শিফট করতে হবে। সো আমি আসলে এখন আমি বলি যে আমি টায়ার্ড হয়ে গেছি, আমি আর কোনো শিফট করতে চাই না, বিকজ এগুলো তো সব নিজে নিজে করছি, একা একা করছি। সো যেটা বলছিলাম, আমার আসলে আমি যখন ঢাকাতেও থাকছি, আমি যখন দেশের, স্পেশালি ঢাকাতে তো সব টাইপের খাবার পাওয়াই যায়, কিন্তু দেশের বাইরে বাংলাদেশিরা, আমি শিওর যারা দেখছেন ইউরোপে থাকেন রিলেট করবেন, দেশের বাইরে কিন্তু অনেক সিটিতে বাংলাদেশি ভাইবের যে খাবারগুলো আছে সেটা পাওয়া যায় না। সো আমি বাংলাদেশের মিষ্টি অনেক মিস করতাম আমার সিটিতে, অ্যান্ড বিকজ আমার সিটিটা একটা গ্রাম টাইপের এরিয়া ছিল, বাট আমি অ্যাবসলিউটলি লাভ করছি বিকজ এত পিসফুল, অ্যান্ড আমি থাকতাম পাহাড়ের উপরে। সো জার্মানিতে যে বাংলাদেশিরা ছিল তারা অনেকটাই ফান করতো যে পাহাড়ের উপরে কীভাবে, বিকজ আমি ইচ্ছা করে ওই সিটিতে আসতে চাই নাই, অ্যান্ড ওইখানে লিভিং কস্ট কম ছিল। সো আমার কাছে মনে হয়েছে যে আমি কেন এত টাকা খরচ করব, আমি যদি হেঁটে পাহাড়ে উঠি এক্সারসাইজ হবে, বাট ডিফিকাল্ট হয়ে যেত বাজার নিয়ে যখন যেতাম, এটা ডিফিকাল্ট ছিল। বিকজ এই কারণে হচ্ছে আমি এভরিডে অল্প অল্প করে বাজার করতাম, অ্যান্ড বাজার নিয়ে যাওয়া ডিফিকাল্ট বিকজ পাহাড়ের উপর তো, সেটা হচ্ছে আপহিল হলে যেটা হয়, উঠছেন যখন কষ্ট হচ্ছে। আর আমার আসলে ওই যে বললাম না যে বাংলাদেশি খাবার খেতেই হবে, এই টাইপের কোনো ইন্টারেস্ট বা ইন্টেনশন কখনোই ছিল না। সো আমি দেশের বাইরে, স্পেশালি জার্মানিতে আমার খাবার নিয়ে কোনো সমস্যা হয়নি। আমি অনেক বাংলাদেশিদেরকে দেখেছি কমপ্লেইন করতে যে তারা খাবার পাচ্ছেন না বা অন্য সিটি থেকে খাবার নিয়ে আসছেন, বাট আমি মিষ্টি মিস করতাম, অ্যান্ড এখনও মিষ্টি আমার অনেক পছন্দ, আমি মাঝে মাঝেই খাই। সো মিষ্টি অনেক মিস করতাম। অ্যান্ড আজকে অ্যাকচুয়ালি র্যান্ডমলি কথা বলছি, কোনো স্পেসিফিক টপিক নিয়ে না। তো আমার মনে আছে আমি একবার জার্মানি থেকে প্যারিসে ঘুরতে গেলাম। প্যারিসে শ্রীমঙ্গলের একটা ফ্যামিলি থাকেন, একটা আঙ্কেল আর আন্টি, ওনাদের 2টা, এখন ওরা বড় হয়ে গেছে, ওনাদের 2টা বেবি ছিল তখন। তো সুশীল আঙ্কেলের বাসায় আমি গেছিলাম প্যারিসে। তো আঙ্কেল আমাকে, ওনার বাচ্চা আর আমরা হচ্ছে আইফেল টাওয়ার দেখতে যাব। তো গেলাম, তো আঙ্কেল আমাকে জিজ্ঞেস করছে যে তুমি কি খেতে চাও, তো আমার হচ্ছে আঙ্কেল মিষ্টি। উনি আমাকে একটা মিষ্টির দোকানে নিয়ে গেল, ওইটা হচ্ছে সিলেটি আরেকজন ওইখানে দেখলাম যে কাজ করেন। ওইখানে আমি লাইক একটা মিষ্টি আর 2টা জিলাপি, আঙ্কেলও এরকম একটা জিলাপির প্যাকেট নিয়ে বের হয়েছিলেন। সো একটা মিষ্টি আর 2টা জিলাপি খাওয়ার পর আমি আর খেতে পারি না, বিকজ মিষ্টির ক্রেভিং আমার অনেক বেশি, বাট আমি একটা মিষ্টি খেলেই ইনাফ, হায়েস্ট 2টা। সো ওইটা আমার জন্য খুবই, মানে আমার কাছে ফানি মনে হয়েছে। এবং আমি যেই 3-4 দিন আঙ্কেলের বাসায় ছিলাম, উনি প্রতিদিন মিষ্টি আনছে, ইভেন আমি যেদিন চলে আসবো উনি এর আগের দিনও মিষ্টি নিয়ে আসছে। আর আন্টি যেটা করছে, আমি তো সব খেতে পারি নাই, সো আন্টি হচ্ছে আমাকে মিষ্টি, আম এগুলো ব্যাগের মধ্যে দিয়ে দিছে। অ্যান্ড আমরা একটা শ্রীলঙ্কান এশিয়ান শপে প্যারিসে ঘুরতেছিলাম। তো ওইখানে আমি নর্মালি হচ্ছে, আমার একটা হ্যাবিট হচ্ছে আমি বাজার করতে খুব পছন্দ করি, কাঁচা বাজার না, মানে গ্রোসারি শপগুলোতে। তো বাজারে মানে গ্রসারি শপগুলো লাইক স্বপ্ন, মিনা বাজার টাইপের যেগুলো, সো ওইগুলোতে গেলে আমি অনেক জিনিস দেখি, মানে সব কিনি না, বাট আমি ইনগ্রিডিয়েন্টসগুলো দেখি যে এখানে কী কী আনহেলদি ইনগ্রিডিয়েন্টস আছে, এখানে কী কী আছে। সো এইটা আমার একটা হ্যাবিট। আমি মানে কোনো গ্রসারি শপে গেলে আমি 1-1.5 ঘন্টার আগে বের হই না। আমি জানি আমি কি কিনবো, এক্সট্রা জিনিসও কিনি, বাট আমি 1-1.5 ঘন্টার আগে বের হই না। যেদিন আমার হাতে টাইম থাকে, যেদিন আমি আমার সাথে মি টাইম স্পেন্ড করতে চাই। আই থিঙ্ক ইউ ক্যান সি যেখানে চা বাগানটা, এটা হচ্ছে মেইন রোড, অ্যান্ড দেন ওই যে আমি হেঁটে হেঁটে যেখান থেকে আসলাম ওইটা হচ্ছে গ্রাম। নাইস না? সো আমি এরকম প্যারিসের একটা সুপার শপে ঢুকছি, ওইটা হচ্ছে শ্রীলঙ্কান একটা এশিয়ান শপ। ইউরোপে যেটা হয়, ওদের গ্রসারি কিছু চেইন শপ থাকে। সো সেখানে
ওদের খাবার পাওয়া যায়, এশিয়ান কিছু শপ থাকে। ফর এক্সাম্পল সেখানে বাংলাদেশি খাবার পাওয়া যায়, তারপর হচ্ছে ইন্ডিয়ান খাবার পাওয়া যায়, পাকিস্তানি, মানে বাংলাদেশে আমরা যে টাইপের খাবার খাই ওইখানে অনেক কিছুই পাওয়া যায়। অ্যারাবিক কিছু শপ আছে, শ্রীলঙ্কান। সো ওইখানে ঢুকছি, ঢুকার পরে আমি হরলিক্সের বটল হচ্ছে জাস্ট দেখতেছিলাম, তা আমি কিনি নাই, রেখে দিছি। আর আন্টি এটা কখন কিনছে, মানে আমি যে কিনে রেখে দিছি ওইটা না আন্টি কেমনে কেমনে জানি দেখছে, আমি জানি না, মানে আমি কিনি নাই, লাইক আমি জাস্ট দেখছি, দেখে রেখে দিছি। এরকম অনেক জিনিস আমি দেখতেছিলাম, তো উনি মনে করছে এটা মানে আমার পছন্দ, আমি কিনি নাই। সো উনি এটা কিনে আনছেন। আমি যেদিন চলে আসবো, চলে আসার আগের দিন দেখি উনি আমার ব্যাগের মধ্যে কী কী জানি জাস্ট ঢুকাচ্ছে। সো আই ওয়াজ লিটারালি ক্রাইং, বিকজ আমি তো অনেকটা টাইম, এগুলো আসলে মায়েরা করে, বিকজ আমি যখন ঢাকা থেকে শ্রীমঙ্গল থেকে ঢাকা আসা যাওয়া করতাম, আমি এগুলো নিয়ে মুভ করতাম অনেক কিছু, আম্মু অনেক কিছু দিয়ে দিত, আব্বু কুরিয়ারে পাঠাতো। তো তখন না আমার লিটারালি, বিকজ আমি অনেক দিন তো দেশের বাইরে, দেন আমি এরকম একটা ফ্যামিলির সাথে থাকছি গিয়ে, তাও আমার নিজের শহরের ফ্যামিলি, আঙ্কেল আন্টি আমাকে অনেক আদর করছে। অ্যান্ড বাচ্চা দুইটা, ও মাই গড, আমি ওয়াশরুমে গেলে ওরা আমাকে খুঁজতে খুঁজতে ওয়াশরুমের সামনে গিয়ে দাঁড়ায় থাকতো যে তুমি বের হচ্ছ না কেন। অ্যান্ড দেন এখন ওরা বড় হয়ে গেছে, আমি চলে আসার পরে ওরা আমাকে খুঁজছে। সো আঙ্কেল আন্টি যখনই আমার সাথে কথা বলে যে ওরা নাকি আমাকে খুঁজছে, আমি তখন বললাম যে ওদেরকে আমার কথা মনে আছে, বিকজ ওরা তখন ছোট ছিল। আমি মনে হয় 2019-এ গেছিলাম প্যারিসে। তো ওইটা আমার জন্য অনেক মানে রিফ্রেশিং একটা ট্যুর ছিল, কারণ আমি অনেকদিন দেশের বাইরে প্লাস ফ্যামিলি থেকে দূরে। সো আঙ্কেল আন্টির সাথে থেকে 3 দিন থাকছি আমি, ওনারা আমাকে এত আদর করছে, এত গিফট কিনে দিয়েছেন। আমি সবগুলা গিফট বাংলাদেশে নিয়ে আসছি। ইউজুয়ালি যেটা হয়, আমি জার্মানি থেকে আসার আগে আমার যত জিনিসপত্র ছিল আমি রেফিউজি ক্যাম্পে দিয়ে আসছি, বিকজ এগুলো টেনে টেনে আনা ঝামেলা। আবার আমি অনেক কিছু কালেক্ট করছি মানুষের কাছ থেকে, স্পেশালি আমি যে বাসাটাতে থাকতাম ওইখানে অনেক কিছু আমি কালেক্ট করছি মানুষের কাছ থেকে, বিকজ ওইখানে ওরা ওপেন প্লেসে অনেক কিছু রেখে দিত। আমি বিভিন্ন অ্যান্টিক জিনিসপত্র কালেক্ট করছি, তো ওগুলো আসার আগে হচ্ছে আমি সব রেখে আসছি। বাট ওনাদের যে গিফটগুলো ছিল ওগুলো আমি বাসায় নিয়ে আসছি, অনেক কিছু ছিল। সো ওইটা আমার জন্য একটা অন্যরকম এক্সপিরিয়েন্স ছিল। তারপর আমি আচ্ছা মিষ্টি যেটা হচ্ছে, আমি আঙ্কেলকে জাস্ট একদিন বলছিলাম, আঙ্কেল আস্ক করছে যে কী খাবো তুমি, আমি লাইক মিষ্টি খাবো। অ্যান্ড উনি প্রতিদিন মিষ্টি। অ্যান্ড আমি যেদিন ওনাদের বাসায় গেছি আমি দেখছি যে আন্টি মনে হয় প্রায় 17 থেকে 18 রকমের খাবার রান্না করছে। ট্রাস্ট মি, মানে আমার কাছে ছবি আছে কিনা আমি জানি না, ছবি দেখালে আপনারা বিলিভ করবেন। আর আঙ্কেল তখন বাইরে ছিলেন, উনি রাতে আসার সময় উনি আরও 3 থেকে 4 রকমের খাবার নিয়ে আসছে। আমি এত লজ্জা পাইছি, বিকজ দেশের বাইরে কোনো হেল্পিং হ্যান্ড থাকে না, তার মধ্যে 2টা বাচ্চা নিয়ে আবার রান্না বান্না করা, মানে 1-2টা জিনিস যদি ওনারা রান্না করতো আমি হ্যাপি থাকতাম। এতগুলা, তার মধ্যে আঙ্কেল আবার কিনে আনছে। আমার এত লজ্জা লাগছে, আমি লাইক আল্লাহ আমি কেন আসলাম। অ্যান্ড কষ্টের মধ্যে পড়ে গেছে ওনারা। সো এটা আসলে আমাদের সিলেটিদের একটা কালচার যে আমরা অনেক খাবার রান্না করি, অ্যান্ড গেস্ট আসলে স্পেশালি অনেক টাইপের খাবার রান্না করা হয়। বাট আমি এটা লাইক করি না, কারণ কষ্ট হয় প্লাস সময় নষ্ট হয়। অ্যান্ড কেউ কোনো দিন বলতে পারবে না আমি কখনো খাবার নিয়ে ঝামেলা করছি। লাইক আমি যেটা খাই না তো খাই না, আমি আমার খাবার আমি প্রিপেয়ার করি বাসায়ও, আর বাসার রান্নাও খাই। সো মিক্স অ্যান্ড ম্যাচ করি। যেদিন রান্না করতে ইচ্ছা করে না, বাসায় যা আছে ওইটা খেয়ে ফেলি। যেদিন এনার্জি থাকে ওই দিন আমারটা আমি রান্না করি, বিকজ আমি তো ভাত খুব একটা খাই না। সো আমাদের বাংলাদেশের ফ্যামিলিগুলোতে অ্যাকচুয়ালি ভাতই তো রান্না করা হয়। সো এইটা আমার জন্য ওই ট্যুরটা খুব রিফ্রেশিং ছিল, যেহেতু আমি অনেকদিন দেশের বাইরে ফ্যামিলি থেকে দূরে। তারপরে আমি আসলাম জার্মানিতে, আবার ব্যাক করলাম। জার্মানিতে ব্যাক করে তারপরে বাংলাদেশে আসছিলাম 2020-এ। সো আমি আমার আম্মুকে বলতেছিলাম যে আমার পুরো মনে হয়েছে যে মেবি আমার মা আমার সাথে এরকম করতেছে। উনি আমাকে যেই হসপিটালিটিটা দেখাইছে, আঙ্কেলও অ্যান্ড আন্টিও, স্পেশালি আন্টির ওই যে জিনিস লুকায় লুকায় আমার ব্যাগের মধ্যে দেয়া, এবং আমি বাসায় এসে দেখছি আমার ব্যাগ থেকে একটা আম বের হয়েছে। আমি মানে খুবই শকড হয়েছি, যে লিটারালি আই ওয়াজ ক্রাইং যে এটা কেমনে সম্ভব।
সো ওইটা আমার জন্য অনেক অন্যরকম এক্সপিরিয়েন্স ছিল। আর যেটা বলছিলাম, তারপরে আমি যখন আমার হোস্টেল ছেড়ে, মানে জার্মানিতে যে ইউনিভার্সিটিতে পড়তাম ওইটার হোস্টেল ছেড়ে আমি একটা কমিউনিটি বেসড বাসাতে গেলাম, ওই যে পাহাড়ের উপরে, ওইটাও সেম পাহাড়ের উপরে। ওইখানে অনেক মানুষ হাইকিং করতে আসে। আর ওইখানে আমরা তো 7 জন ছিলাম। সো আমাদের যেটা বলছিলাম যে আমরা ডিনার 7 দিন 7 জন রান্না করতাম, এবং আমাদের ডিনারের প্রিপারেশন বিকাল থেকে শুরু হয়ে যেত। আমরা 7টার মধ্যে সবাই, বাসাটা এত বড় ছিল, কোনোদিন গার্ডেনে, কোনোদিন বারান্দায়, সবাই মিলে একসাথে বসতাম। অ্যান্ড 7টা থেকে যে শুরু হতো, আমরা 9টা 10টা পর্যন্ত খুব স্লো একটা ডিনার করতাম। ডিনারে অনেক টাইপের খাবার থাকতো। আমরা একজন তো রান্না করতো, আর বাকিদের কাছে যেই টাইপের খাবার থাকতো, ফর এক্সাম্পল আমার কাছে চকলেট থাকলে আমি সেটা নিয়ে যেতাম, কারো কাছে কেক থাকলে সেটা সে নিয়ে যেত, কারো কাছে ব্রেড থাকলে সেটা সে নিয়ে যেত। সো আমি বেসিকলি দুপুরে খেতাম না, বাট আমি ডিনারটা ভালোভাবে করতাম আর ব্রেকফাস্ট করতাম। সো এটা আমার জন্য অন্যরকম একটা এক্সপিরিয়েন্স ছিল। এবং এই স্লো ডিনারটা আমি বাংলাদেশে মিস করি। আমাদের বাংলাদেশের ফ্যামিলিগুলোতে আসলে যেটা হয়, লেট নাইট ডিনার করে সবাই, অ্যান্ড ডিনার চেয়ার টেবিলে বসে করে। আমার এটা একেবারেই পছন্দ না। আমি চাই একটু নিচে সুন্দর করে একটা অ্যারেঞ্জমেন্ট করে, খাবার আইটেম যেগুলো থাকে একটু স্লোলি খেলাম 7-8টার মধ্যে, দেন কোনো ডেজার্ট আইটেম যদি থাকে সেটাও খেলাম, দেন একটু গল্প করলাম সবাই মিলে, মোবাইল ছাড়া থাকলাম, স্লো মিউজিক, কেউ কোনো বই পড়লে। ওইখানে তো আমরা স্টুডেন্ট ছিলাম, সো সবার মেন্টালিটি অনেকটা সিমিলার ছিল, ভালো ছিল। অ্যান্ড দেন স্লো মিউজিক, তারপর কে সারাদিন কী করলাম আমরা একটা রিভিউ করতাম, কার ডে ব্যাড গেল, যার ডে ব্যাড গেল তাকে আমরা হাগ করতাম। ওইটা আমার জন্য অ্যামেজিং একটা এক্সপিরিয়েন্স ছিল। আর আমার লাইফে অনেক বেশি পজিটিভিটি নিয়ে আসছে। মানে দেশের বাইরে তো আমরা পড়াশোনা করতে যাই শুধুমাত্র যে ডিগ্রি অ্যাচিভ করি, ব্যাপারটা এরকম না। আর জার্মানির ওই জায়গাটাতে থেকে আমার মনে হয়েছে যে আমি আমার লাইফে কোনো একটা সময় এইরকম কোনো একটা জায়গায় থাকতে চাই যেখানে আমি ফার্মিং করব। আমার এগ্রিকালচারে প্রচুর ইন্টারেস্ট। আমি শিওর না যেটা আমি কিভাবে এক্সিকিউট করব, বাট আমার প্রচুর ইন্টারেস্ট। আমি অনেক পড়াশোনা করি এগ্রিকালচার নিয়ে, প্লাস আমার বেকিং অনেক। জার্মানিতে গিয়ে আমার বেকিংয়ের প্রতি ইন্টারেস্ট বেড়ে গেছে, বিকজ আমি দেখছি রান্না করতে হয় না, বেক করে সব টাইপের খাবার খাওয়া যায়। সো রিসেন্টলি আমি বড় ওভেন খুঁজতেছি, বেকারিতে যেই ওভেনগুলো থাকে এই টাইপের ওভেন খুঁজতেছি, যে বাসায় এরকম একটা ওভেন সেট করা যায় কিনা। লাইক আমি অনেক বড় একটা পিৎজা বেক করতে চাই, সবাইকে নিয়ে খেতে চাই। আর আমি একা থাকলে আমার রান্নাবান্না করতে খুব একটা ইচ্ছা করে না, স্পেশালি বেকিং আইটেম। আমার ভাই বোন যখন থাকে বাসায় তখন ইচ্ছা করে, বা কোনো পিচ্চি বাচ্চি যদি থাকে তখন ইচ্ছা করে। তো আমার কাছে মনে হয় আমার একটা বড় ওভেন যদি থাকতো, আমি একসাথে অনেক বড় একটা পিৎজা বানাতে পারতাম, সবাই মিলে খেতে পারতাম। সো আমার এগুলোতে অনেক ইন্টারেস্ট। আমার মাঝে মাঝে মনে হয় যে আমি একটা রেস্টুরেন্ট দিয়ে দিই, বাট নিজে রান্না না করলে বা নিজে না থাকলে ওই রেস্টুরেন্টের কোয়ালিটি ড্রপ করবে। বাট আমার ইন ফিউচারে ইচ্ছা আছে আমি একটা ভিগান রেস্টুরেন্ট দেবো, লাইক ওইখানে অ্যানিমাল প্রোডাক্টস থাকবে না। আমি আমার বাসায় যে রেসিপিগুলো ডেভেলপ করি, আমার একটা পেজ আছে ইট হেলদি উইথ ইরিনা, ওইখানে আপনারা অনেক রেসিপিস পেয়ে যাবেন, মাছ মাংস ছাড়া রেসিপি। অলসো আমার একটা ইনস্টাগ্রাম আইডি আছে, ইরিনা নামেই পাবেন, টিকটক আইডিও আছে। সো সেখানে আমি আমার অনেক রেগুলার লাইফে যা খাই সেটা শেয়ার করি। সো আমার ওই জার্মানিতে ওই গ্রাম টাইপের জায়গায় স্লো লাইফটা দেখে আমার এত ভালো লেগেছে। বাট আই এম শিওর আমাদের বাংলাদেশের যে গ্রামগুলো আছে ওখানে আমি অ্যাডজাস্ট করতে পারবো না, টু বি অনেস্ট। মিথ্যা বলে তো লাভ নাই, বিকজ আমার জন্ম তো গ্রামে হয় নাই। বাংলাদেশের গ্রাম আর দেশের বাইরের গ্রাম ডিফারেন্ট। সো বাট শ্রীমঙ্গলে এই ধরনের প্লেস ক্রিয়েট করা পসিবল। সো আমার কাছে মনে হয়েছে আমি আমার লাইফের কোনো একটা সময়, যেহেতু হোমটাউন শ্রীমঙ্গলে, মানে আমার বাসা একেবারেই মেইন শহরে, মানে বাসা থেকে বের হলেই মেইন রোড। সো আমি আসলে আমার লাইফের কোনো একটা জায়গায় এরকম স্লো একটা প্লেসে থাকতে চাই, যেখানে গাড়ির আওয়াজ পাওয়া যাবে না, যেখানে অনেক বড় সিমেন্টের ওভেন থাকবে, সেখানে ওই যে লাকড়ি বলে না, লাইক যেগুলো কাঠ পুড়িয়ে যে আমরা চুলা বানাই, ওইগুলা দিয়ে আমি ওভেনে বেক করতে পারবো। বিকজ ইউরোপের কালচারটা এরকম,
অলসো আমি চাই আমি প্রতিদিন একটা ব্রেড বেক করতে, একটা কেক বেক করতে, একটা পিৎজা বেক করতে। সো এগুলো না আমাকে অনেক হ্যাপিনেস দেয়। আমার এরকমও হয়েছে যে কোনো একদিন আমার খুব মন খারাপ, আমি রাত 11টার সময়, বাসার সবাই হয়তো ঘুমিয়ে পড়েছে যে যার যার মতো, আমি একটা দুইটা আইটেম বানায় ফেলছি। অথবা আমি অনেক সময় দেখা যায় সারাদিন হয়তো হাঁটতে বের হচ্ছি না, রাতে 10টার সময় বের হয়েছি, বাসায় এসে ফ্রেশ ট্রেশ হয়ে দেন বেকিং শুরু করে দিয়েছি বা কোনো একটা আইটেম রান্না করেছি। সো ওইটা আমার জন্য অনেক ইন্টারেস্টিং। স্পেশালি হচ্ছে আমার মনে হয় যে এই ধরনের কাজ আমাকে স্ট্রেস রিলিভ করতে অনেক বেশি হেল্প করে। আমি জানি না, লাইক এই সব কথা বলার পেছনে মেইন রিজন হলো আমাদের প্রত্যেকের জীবনে পার্সোনাল কিছু হবি থাকে যেটাকে নার্চার করা উচিত। যেমন রিসেন্টলি আমার অ্যাক্রাইলিক পেইন্টের উপরে অনেক ইন্টারেস্ট কাজ করতেছে, অ্যান্ড আমি ডিসাইড করছি যে আমি 2-3 মাস পরে পেইন্টিং স্টার্ট করব। সামটাইমস আমি রান্নাবান্না আমি রেগুলার করি, মানে ছোটোখাটো বড় করি, এটা আমার ভালো লাগে। আর আমার রান্না খেয়ে যখন কেউ বলে যে ভালো হয়েছে, ওইটা আমার অনেক ভালো লাগে। অ্যান্ড আমি আমার বেস্ট আইটেম যদি বলি, আই থিঙ্ক আমি বেকিংটা ভালো করি, আমি ব্রাউনিটা ভালো বানাই। অ্যান্ড ব্রেড আমি রেগুলার বানাই না, কারণ ওইটা খালি আমি খাই, আমার বাসায় কেউ খায় না। আমি কিছু বানাতে গেলে আমার আম্মু আমাকে বলে বুঝে বানাও, এগুলো কেউ খাবে না। সো ওই দিন আমি আচ্ছা কলা থাকে না, একটু পচে যায়, মানে একটু কেমন জানি হয়ে যায়, ওইটা দিয়ে ব্যানানা ব্রেড বানানো যায়। তো আমার আম্মু বলছে কলা ফেলে দিবে, মানে কলা নরম হয়ে গেছে, বাইরে থেকে কালো হয়ে গেছে, ওটা ফ্রিজে রাখা হয়নি। তো আমার আম্মু বলছে যে এটা ফেলে দিবে। তো আমি বলছি যে ফেলো না, আমি এটা দিয়ে একটা ব্যানানা ব্রেড বানাবো। সিনামন দিয়ে ব্যানানা ব্রেড ওয়ার্ল্ডের বেস্ট রেসিপির একটা, যারা এই টেস্টটা ডেভেলপ করেছেন তারা জানেন। আমার আম্মু বলছে যে কে খাবে এটা, বলছে আমি খাবো আর আমার ভাই খাবে। এখন আমার ভাই আমাকে ভয়ে তার বলে নাই যে ওটা খাবে না, মনে আম্মুকে বলছে, আমার আম্মু বলছে খাবে না, এগুলোতে বানায়ও না। সো এগুলো মাঝে মাঝে আমার কাছে খুব ফানি লাগে যে আমি যেই টাইপের খাবার খাই বা খেতে চাই সবাই লাইক করে না। বাবার অনেক কিছু অনেকেই লাইক করে, যেমন আমি অনেক কিছু নিজে নিজে ট্রাই করি, রেসিপি আমি দেখি, অ্যান্ড অলসো নিজের মতো করে এটাকে নিজের মতো করে ক্রিয়েট করি। অনেক সময় অনেক ইনগ্রিডিয়েন্টস বাংলাদেশে পাওয়া যায় না বা আশেপাশে পাওয়া যায় না, তখন যেটা করি নিজের মতো করে ক্রিয়েট করি। বাট আই মেক শিওর দ্যাট আমি মানে হাত দিয়ে যতটা না রান্না করি, তার চেয়ে আমার মনে হয় যে আমি মন দিয়ে রান্না করি, আমার হার্ট দিয়ে রান্না করি। সো আমি চিন্তা করছি যে আমার কাজের প্রেশারটা একটু যখন আমি গুছিয়ে নিয়ে আসবো, বিকজ দেশে আসার পর অ্যাকচুয়ালি সো মেনি আপস অ্যান্ড ডাউনস অ্যান্ড এভরিথিং। সো আমার কাছে এখন মনে হয় যে আমি একটু গুছাবো যখন, তখন আমি লাইক এরকম একটা স্লো লাইফে যেতে চাই। অ্যান্ড অলসো আমার রান্না করার মেইন পারপাস যতটা না আমি খাই, আমার অনেক ডেজার্ট আইটেম আছে যেটা অনেক আমি ভালো বানাই, লেমন কেক ভালো বানাই, আর অনেক কিছু আছে। সো ওইগুলো আমি যতটা না খাই বা আমি খাওয়ার জন্য বানাই, তার চেয়েও বেশি বানাই আমি মানুষের জন্য, আমার ভালো লাগে। আর স্পেশালি যখন আমার ভাই বোন বাসায় থাকে তখন বানাই। আর যেটা বললাম, আমার রাতে কাজটা, আমার দিনের বেলা রান্না টান্না করতে ভালো লাগে না। সো রাতে যখন সব চুপচাপ হয়ে যায়, সো তখন আমি আমার মতো গান শুনে শুনে একা একা কথা বলে বলে আমার মতো রান্না করি। অনেক সময় আমি রান্নাঘরে ডান্সও করি একা একা। সো এগুলো হচ্ছে আমার স্ট্রেস রিলিভার, বিকজ এভরিডে লাইফে এত বেশি প্রেশার, এত স্ট্রেস, এত টেনশন, এত নেগেটিভিটি, এত টক্সিসিটি মানুষের। সো আমার মনে হয় যে সবার না কিছু কিছু ওয়েপেন থাকা দরকার, যেটা আপনাকে ভালো রাখবে এবং যেটা কস্ট ইফেক্টিভ, মানে যেটার জন্য আপনাকে অনেক দামি জায়গায় যেতে হবে না। যেমন শ্রীমঙ্গলে আসলে আমি সকালে হাঁটাটা মিস করি না। অ্যান্ড আজকে আমি যখন একটা রেস্টুরেন্টের সামনে দিয়ে আসছিলাম, ওইখানে অনেক রিক্সা টমটম থাকে। তো রিক্সাওয়ালা আঙ্কেল যিনি, উনি আরেকজনকে বলছে যে এই আপা রিক্সায় উঠবে না, ডাইকো না, উনি খালি হাঁটে। সো আমি পরে বলছি যে আমি তো হাঁটার জন্যই বের হই, সকালে কি আমি রিক্সা চড়তে বের হই, বাট স্টিল আমার বাসা থেকে এই প্লেসটা অনেক দূরে, অনেকেই হয়তো রিক্সা ইউজ করবে, বাট আমি প্রেফার করি হাঁটতে। অলসো আমি অনেক মানুষের সাথে কথা বলি, অ্যান্ড এই দিকটাতে সব মানুষ আমাকে মোটামুটি এখন চিনে, বিকজ আমি লাস্ট
এত আসছি সো সবাই এসে কথা বলেন। আমি অনেকদিন না থাকলে আমাকে জিজ্ঞেস করে আপনি কই ছিলেন এতদিন, আসলেন না কেন। সো আই থিঙ্ক মানুষের সাথে কমিউনিকেশন এটাও আমি অনেক লাইক করি। এটাও আই গেস আমি আমার আব্বুর কাছ থেকে পাইছি, বিকজ আব্বু অনেক মানুষের সাথে কানেক্টেড ছিলেন। মানে আমি পার্সোনাল লাইফে, আমার লাইফে খুব মানুষ কম, বাট পার্সোনাল লাইফের বাইরেও আমার আরেকটা লাইফ আছে। সো সেখানে অনেক মানুষের সাথে আমি কানেক্টেড। আর আমাকে মানুষ কখনো কেমন আছো কি করতেছো এই জন্য ফোন দেয় না, মানুষ প্রবলেমে পড়লে ফোন দেয় না। আই এম ভেরি মাচ হ্যাপি অ্যাবাউট দ্যাট, বিকজ অনেক মানুষ বলে না যে খালি দরকারে আমাকে ফোন দেয়, দরকারেই তো ফোন দিবে। ফর এক্সাম্পল, দরকার ছাড়া কেউ যদি আমাকে ফোন দেয়, সে আমাকে কি জিজ্ঞেস করবে কেমন আছো, আমি কি তাকে বলবো আমি ভালো নাই? আমরা সবাই এরকম ফেস করি যেখানে আমরা ভালো থাকি না, বাট আমরা তো আসলে বলতে পারবো না যে আমরা ভালো থাকি না। তো এই জন্য মানে মানুষ আমাকে দরকারে ফোন দেন, আমি এটাতে হ্যাপি থাকি যে দরকার ছাড়া আজ এরা কেন কথা বলবো। আর আমার মধ্যে যাদের সাথে কথা বলে আমি তাদের পাগল বানায় ফেলে, আমি অনেক কথা বলি। কিছুদিন আগে আমার আম্মু বলছে, আমার বোনকে বলছে ওকে নিয়ে যাও এখান থেকে, বিকজ আমি রাতে সব কাজটা শেষ করে 11:30টার সময় আমার আম্মুর রুমে ঢুকছি। আম্মুর তখন ঘুমের টাইম হয়ে গেছে, আমার আম্মু বলছে ওকে নিয়ে যাও এখান থেকে। মানে আমার বোনকে বলছে, বিকজ আমি অনেক কথা বলে স্টার্ট করছি। অলসো আরেকটা মানুষ আমাকে বলছে এত কথা বলো তুমি, আমি বলছি আমি ঠিক আছে, আমি নেক্সট কিছুদিন আর কথাই বলবো না। তো আমাকে উনি বলছে যে এটা জীবনেও সম্ভব না বলে, উনিও হাসছে আমিও হেসে দিয়েছি। আমি লাইক ওকে, হ্যাঁ আসলে এটা জীবনেও সম্ভব না, বিকজ আমি আমার পার্সোনাল লাইফে যে কিছু মানুষ আছে আমি তাদের সাথে অনেক কথা বলি, অনেক আমি তাদের ক্ষেত্রে একেবারেই প্রোঅ্যাক্টিভ লিসেনার না। মানে আমি কথা বলা শুরু করলে বলতেই থাকি। লাইক গতকালকে আমার ইউনিভার্সিটির ফ্রেন্ড একটা ফোন দিছে সকালে, মানে সন্ধ্যের সময়, ওর অনেক প্রবলেম বলা শুরু করছে। ও বলার আগে আমি অনেক কথা বলা শুরু করছি। পরে মনে হলো যে না, ওকে একটু স্পেস দেওয়া দরকার। সো হ্যাঁ, পার্সোনাল আর প্রফেশনাল লাইফ আলাদা, বাট মানুষের সাথে কমিউনিকেশনটা আমি লাইক করি। অলওয়েজ না, বাট মোস্ট অফ দ্য কেসেস। মাঝে মাঝে অনেক মুড খারাপ থাকে, মন খারাপ থাকে, তখন আমি পুরো ডিট্যাচড হয়ে যাই সব কিছু থেকে, কেউ আমাকে পাবে না। সো আজকে এত কথা বললাম। আপনারা যারা কেউ হয়তো স্টুডেন্ট, কেউ বিজনেস করেন, কেউ চাকরি করেন, কেউ হয়তো বাসায় অনেক ম্যানেজমেন্টের কাজ করেন, আমি সবাইকে বলবো যে আপনার রেগুলার লাইফের অ্যাক্টিভিটি ছাড়াও এমন কিছু অ্যাক্টিভিটি খুঁজে বের করেন যেটা আপনাকে মেন্টালি পিস দেবে। যেমন শ্রীমঙ্গল আসলে আমার একমাত্র মেন্টাল পিস হচ্ছে চা বাগানের পাশে ঘোরা, সকালে হাঁটা, ব্রেকফাস্ট করা। হ্যাঁ, এগুলো আমার জন্য পিস। ঢাকায়ও আমি হাঁটি। ঢাকায় হচ্ছে আমার কিছু অ্যামেজিং মেন্টরস আছে, কিছু সাপোর্টিভ মানুষ আছে যাদের সাথে আমি, মানে ওরা আমাকে নক না দিলেও আমি ওদেরকে নক দিই, বিকজ আমি ওদের কাছ থেকে অনেক শিখি। এবং এই টাইপের মানুষের সংখ্যা লাইফে খুব কম। সো এইটা, ঢাকায় বিজি সবাই। সো এটা ছাড়াও আমার ওই যে বললাম রান্নাবান্না, আমি খুব রান্নাবান্না করতে পছন্দ করি, বাট সব সময় না, যখন মুড ভালো থাকে। এমনও অনেক দিন হয় যে আমি 4-5 দিন হয়তো রান্নাই করছি না, আবার এমনও হয়েছে যে আমি 3-4 দিন টানা রান্না করছি। আর জার্মানিতে যাবার পরে, ওখানে থাকার পরে, স্পেশালি আমার ওই ফ্ল্যাটমেটসদের সাথে থাকার পরে বেকিংয়ের প্রতি আমার এত ইন্টারেস্ট আসছে। সো আমি ব্রেড বেক করি, কেক বেক করি, অনেক সময় কারিও আমি ওভেনে রান্না করে ফেলি। বাংলাদেশে এটা কম করা হয়, ওখানে করছি। তারপর অনেক কিছু বানানো, ওদের সাথে ওইটা থেকে শিখছি। লাইক একটা পুরাতন জিনিসকে কিভাবে রিসাইকেল করে এটাকে সুন্দরভাবে আবার বাসায় রাখা যায়। রিসেন্টলি পেইন্টিংয়ের উপর এত ইন্টারেস্ট কাজ করতেছে। অলসো হচ্ছে আমি একা কথা বলি, আমার সাথেও একা কথা বলি, অন্য আরেকটা জায়গায়ও একা কথা বলি, এটা আর না বলি। সো এইটা একটা। আর গান গাইতে পছন্দ করি, পড়তে পছন্দ করি। আমার তো অনেকগুলো পেজেস আর অনেকগুলো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আছে, বাট অনেস্টলি স্পিকিং আমি ফেসবুক এগুলোতে থাকি না, আমি নিউজ ফিডে থাকি না বলতে গেলেই চলে। কারণ হচ্ছে আমি পোস্ট করে চলে যাই অ্যান্ড দেন কমেন্টে রিপ্লাই করি, অনেক সময় দেরি হয়। সো এগুলার বাইরে আমি অনেক পড়ি। আমার নিউজ ফিডে অনেক এডুকেশনাল কন্টেন্ট আসে। সো আমার নিউজ ফিডটা আসলে আমার মতো করে আমি রেডি করছি। আমি উল্টাপাল্টা কিছু দেখতে চাই না, আর চলে আসে আসলে
অনেক উল্টাপাল্টা ভিডিও চলে আসে যেগুলোতে আমার ইন্টারেস্ট নাই বা আমি কিছু শিখবো না, সো ওইগুলো আমি স্কিপ করি। আর অনেকে টিকটক নিয়ে ফান করেন, ট্রাস্ট মি টিকটক হচ্ছে অনেক এডুকেশনাল অ্যান্ড একটা লার্নিং প্ল্যাটফর্ম, বিকজ ওইখানে আপনি 1 মিনিটে আরও কম সময়ে আপনি যে কোনো কিছু পেয়ে যাবেন। লাইক গতকালকে আমি দেখছিলাম যে ময়েস্ট কেকের রেসিপিটা কি, মাত্র 60 সেকেন্ডে আমি দেখে ফেলছি। সো এটা যদি আমি অন্য জায়গায় দেখতে চাই, অনেক কথা থাকে, অনেক কিছু থাকে। সো টিকটক নিয়ে ফান করবেন না। আমি নিজেও টিকটক করি, বাট আমি টিকটকে এডুকেশনাল কন্টেন্ট অফকোর্স দেই, যেগুলো আমি ফেসবুকে দেই। আর হচ্ছে আমি আর কি করি, লাইফস্টাইল থাকে না, যে ঘুরতে টুরতে গেলাম, ক্লিপ রেখে দিলাম নিজে দেখার জন্য। আমি মানুষকে দেখানোর জন্য আসলে টিকটকে কিছু দেই না, আমার নিজের জন্য, লাইক আমি যাতে অনেক দিন পরে দেখতে পারি, আমার ভালো লাগে। যেমন আমি এখন মাঝে মাঝে আমার টিকটকে আমার জার্মানিতে থাকার সময়কালীন কিছু ভিডিওস আমি দেখি, আমার ভালো লাগে, বিকজ এগুলো অনেকগুলো আমার ফোনে নাই, মেমোরিতে নাই। এটা একটা। আর হচ্ছে আচ্ছা, আরেকটা যেটা, জার্মানিতে আমার যে ফ্ল্যাটমেটসরা ছিল ওদের কাছ থেকে আমি শেয়ারিং শিখছি অনেক। এটা বাংলাদেশেও শিখছি, যেমন আমাদের সেলিব্রিটি ফ্যামিলিগুলোতে এই জিনিসগুলো অনেক প্রমিনেন্ট, লাইক মানুষকে গিফট দেওয়া, মানুষকে খাওয়ানো, বাসায় অনেক গেস্ট। আর আমার আব্বু যেহেতু অ্যাক্টিভিস্ট ছিলেন, আমার বাসায় আমি আসলে সব টাইপের মানুষ দেখে বড় হয়েছি। তো আমার মানুষের সাথে চলাফেরা করতে বা মিশতে খুব একটা কষ্ট হয় না, given the fact that where I'm coming from. বাট সব কিছু মিলে আমি বলবো যে জার্মানিতে আমার ফ্ল্যাটমেটসরা আমাকে অনেক কিছু শিখাইছে, লাইক অসুস্থ হলে কীভাবে আরেকজনের পাশে মেন্টালি সাপোর্ট দিয়ে থাকতে হয়। অ্যান্ড আমার ওই ফ্ল্যাটমেটসদের সাথে আমার এখনও কমিউনিকেশন আছে। আমি বাংলাদেশে যখন কিছু বেক করি ওদেরকে আমি ভিডিও পাঠাই, ওরাও যখন কিছু করে ওরা আমাকে ভিডিও পাঠায়। এবং আমি ওদেরকে বলছি বাংলাদেশে আসার জন্য আমি একটা স্লো লাইফ চাই। আসলে শ্রীমঙ্গলে লাইফটা অনেক স্লো আসলে, টু সাম এক্সটেন্ট, বাট আমি এরকম একটা স্লো লাইফ চাই, স্লো ডিনার পার্টি চাই এভরিডে বাসায়। অ্যান্ড সব আমি বানাবো। ফর এক্সাম্পল বিস্কিট আমি খাই না, বাট আমার যদি বিস্কিট খেতে ইচ্ছা করে আমি যাতে বিস্কিট বানাইতে পারি, আমি যাতে ব্রেডটা বেক করতে পারি। সো দিজ আর মাই পেশন। অ্যান্ড আমার ভালো লাগে অনেক, আমি জানি না। সো আমি রিসেন্টলি অনেক টাইপের ওভেন দেখতেছি ইউরোপের গ্রামগুলাতে। দাদা দাদু টাইপের বৃদ্ধ মানুষরা সিমেন্টের ওভেন তৈরি করে। সো আমি দেখলাম যে বাংলাদেশে এটা একটু ডিফিকাল্ট হয়ে যাবে, বিকজ আমি জীবনেও মাটির চুলা ইউজ করি নাই। সো ওইটা একটু ডিফিকাল্ট হয়ে যাবে। পরে আমি দেখলাম যে বেকারি স্টাইলের বড় বড় কনভেনশনাল ওভেন আছে, যেটা ছোটোটা বাসায় রাখা যাবে। সো আমার বাসায় তো আমার চাচার ফ্যামিলি আছে, আমাদের ফ্যামিলি আছে, আমার বাসার আশেপাশে অনেক পিচ্চি বাচ্চি বাচ্চা আছে। ওরাও মাঝে মধ্যে আমাকে বলে যে কেক খেতে চায়, বাট রিসেন্টলি করা হচ্ছে না, কারণ আমার ওভেনটা আমি ঢাকায় নিয়ে চলে গেছি। সো সব মিলিয়ে আমার কাছে মনে হয় যে আমি এই জিনিসগুলো আমাকে ভালো রাখে। আর রিসেন্টলি তো আমার পেইন্টিংয়ের এত ইন্টারেস্ট বাড়ছে, আমার কাছে মনে হয় যে আমি ঘর বাড়ি সব পেইন্ট করে ফেলবো, এরকম একটা অবস্থা হয়েছে। অ্যান্ড আমার মাঝে মাঝে ইচ্ছা করে যে আমি একটা রেস্টুরেন্ট দিই, বাট রেস্টুরেন্ট দিলে পরে মানুষ আমাকে বলবে যে আপনি এত হেলদি খাবারের রেসিপির কথা বলেন। আমি আসলে 2 টাইপের রেস্টুরেন্টই দিতে চাই। একটা হচ্ছে একেবারেই ট্রেডিশনাল যেগুলো, বাট ওইখানে একটু ডিফারেন্ট ইউরোপিয়ান স্টাইলের খাবার থাকবে। আর আরেকটা হচ্ছে ভিগান। লাইক এটা আমার অনেক দিন ধরে মাথায় আছে, বাট এখন না, ইন ফিউচারে। আর ইন্টারেস্ট চেঞ্জও হতে পারে, বিকজ আমার অনেক ইন্টারেস্ট চেঞ্জ হয়ে গেছে। আমি এটা করতে চাইছি, দেন আমি করি নাই, বিকজ আমার ইন্টারেস্ট থাকে না। সো আমি যেই কাজটা মন থেকে করতে পারবো না সেটা আমি জীবনেও করব না। আর ওকে, আমি এত কথা বলতে চাই না, আমি আপনাদেরকে গ্রাম আর চা বাগানের যে কম্বিনেশনটা আছে সেটা দেখাতে চেয়েছিলাম, বাট এত কথা বলে ফেলছি, বিকজ আমি কথা বেশি বলি। সেখান থেকে বের হয়ে যাই, আমি ভেতরেই ঝুঁকে গেছি। বাসায় চলে যাবো, আজকে 2 ঘন্টার মতো হাঁটলাম।
ও গতকালকে একজন, আমি এদিকে হেঁটে আসছিলাম, তো মাছ বিক্রি করেন, উনি আমাকে বলছে যে উনি আমাদের বাসায় নাকি অনেক মাছ বিক্রি করছেন। তো আমি বলছি যায়েন, বলছে এখন তোমাদের পাওয়া যায় না গেলে। আমি বলছি যায়েন, আপনি জুড়ে জুড়ে চিৎকার দিয়েন। আমার ফেসে কখনো ব্রণের সমস্যা ছিল না, বাট বাংলাদেশে আসার 1 বছর পর থেকে শুরু হয়েছে। এটার পেছনে মেইন রিজন হলো আমি হচ্ছে বনে জঙ্গলে হাঁটাহাঁটি করি, ফাঙ্গাল ইনফেকশন থেকে স্কিন ডিসঅর্ডার হয়, লাইক স্ক্যাল্পে সোরিয়াসিস হয়, ফেসে ব্রণ হয়। সো রিসেন্টলি শ্রীমঙ্গল আসার পরে অনেক বৃষ্টি, সো আমি এগুলো মানি নাই আসলে। আমি বাসা থেকে বের টের হয়ে কাদায় পড়ে বৃষ্টিতে ভিজে হাঁটাহাঁটি করে ফাঙ্গাল ইনফেকশন আবার হয়েছে, মানে এটা পা ড্রাই হয়ে যায়, ইচিং হয়। সো আমি অয়েনমেন্ট দিয়ে এটাকে নিউট্রালাইজ করে রাখছি, আর এই যে ব্রণ হয়েছে। সো যারা হচ্ছে বাইরে আমার মতো বনে জঙ্গলে হেঁটে বেড়ান, কোনো কিছুর কেয়ার করেন না, রোদে বৃষ্টিতে হাঁটেন, মেক শিওর দ্যাট বাসায় এসে পাটা একটু গরম পানি দিয়ে ক্লিন করবেন, ভালো করে ড্রাই করবেন। এটা ছাড়াও আমি তো এমনিতে অনেক স্লামে কাজ করি, ওপেন ফিল্ডে কাজ করি। সো আমি দেখা যায় যে নর্মালি মেয়েরা যেরকম খুব স্কিন কনসিয়াস থাকে, বাইরে গেলে সানস্ক্রিন মাখা, ক্যাপ পরা, আমি ওগুলো করি না। এগুলো আমার একেবারেই লাস্ট অপশন। আমার হচ্ছে আমি কোথাও গেলে আমার স্পিচটা আমি ঠিক মতো দিচ্ছি কিনা, আমার যা যা লাগবে, মেবি ওখানে একটা ব্যানার নিয়ে যেতে হবে, ওইখানে মানুষের সাথে কন্ট্যাক্ট করতে হবে, ওগুলো ঠিক আছে কিনা। দেন লাস্ট অপশানে আসে যে আমি কি পরে গেলাম, আমার আউটলুক ঠিক আছে কিনা, চুল ঠিক আছে কিনা। সো এগুলো একদম লাস্ট অপশন। দেখা যাচ্ছে এখানে আমি আসলে লাকি, স্পেশালি শ্রীমঙ্গলে যাদের জন্ম এন্ড বেড়ে ওঠা সবাই লাকি। এটা আমি বেশি বুঝছি ঢাকায় গিয়ে, দেন আরও বুঝছি জার্মানিতে গিয়ে। সো আমি এরকম একটা স্লো লাইফ চাই। স্লো লাইফ মিনস সব কিছু আমি নিজে নিজে করব। আমি আমার জার্মান ফ্ল্যাটমেটসদেরকে দেখছি, ওরা ফার্নিচার পর্যন্ত নিজেরা রিপেয়ার করে ফেলে, দেয়াল কালার করে ফেলে। আমরা যেরকম কিছু হলে ইলেকট্রিশিয়ান ডাকো, ওইটা ডাকো, ওরা এরকম না, ওরা সব পারে। আর ওইখানে খুব এক্সপেন্সিভ এই যে ইলেকট্রিশিয়ানস অ্যান্ড এভরিথিং। আমরা যেরকম থাকে না কিছু হলে এই যে ওই মিস্ত্রি নিয়ে আসো, এটা করো, মানুষ ওরা নিজেরা করে। আমার মনে আছে আমার হোস্টেলে, মানে জার্মানির ইউনিভার্সিটির হোস্টেলে একটা ফ্ল্যাটমেট আসছে নতুন, ওর মা বাবা কি করছে, কতগুলো কাঠ নিয়ে আসলো দেখলাম। আমি ঘুম থেকে উঠছি, উঠে দেখি যে মা বাবা আসছে ওর। তো আমি আর ওর রুমে যাই নাই, একটু পরেই দেখি কাঠ দিয়ে বিছানা বানায় ফেলছে, কেমনে জানি কি স্ক্রুটো দিয়ে। আমি লাইক, আমার আব্বু যখন আমাকে ফার্স্ট ঢাকায় নিয়ে গেছে, অ্যান্ড তখন আমার আব্বু কি করছে, এই যে যার বাসায় আমি উঠছি তাকে বলে মানুষ টানুষ ঢাকায় এনে বিছানা রেডি করে দেয়, এগুলা করছে। তো আমার কাছে মনে হয়েছে আমাদের বাংলাদেশ অনেক ক্ষেত্রে পিছিয়ে আছে। এটার মধ্যে একটা হচ্ছে আমরা কাজ করি না, এই কাজগুলা করি না। আর দেশের বাইরের মেইন বিউটি যেটা, সেটা হচ্ছে ছেলেমেয়েরা সমানভাবে কাজ করে। মানে ব্যাপারটা এরকম না যে রান্নাবান্না মেয়েরাই শুধু করবে, ইনকাম শুধু ছেলেরাই করবে, এরকম না। সো এটা আমার অনেক ভালো লাগছে। আমি তো ঘুরতেছি এক জায়গায়, আমি এখান থেকে বের হওয়া ট্রাই করতেছি। এখানে একজন টমটম মামা, উনি ডাকতেছে আমাকে। আমি আগে সিলেটি ভাষায় কথা বলতাম না শ্রীমঙ্গলে আসলে। সকালে বের হলে সবাই খালি আমাকে টমটমে উঠতে বলে, রিক্সাতে উঠতে বলে। ওরা ভাবে যে আমি বাইরে থেকে আসছি, কিছু পাচ্ছি না। সো আমি বলি যে না, আমি এখানে আসছি, এখন সিলেটি বলি। সো সিলেটি বলার পরে ওরা আর ঝামেলা করে না। আমাদের এখানে ট্যুরিজমটা আরেকটু সুন্দরভাবে গুছানো যেত। ইফ আই হ্যাড দ্যাট অপরচুনিটি, আমি এটাকে অন্যভাবে গুছাতাম। স্পেশালি গতকালকে ওই যে রিসোর্ট যেই দিকটাতে আছে, ওইখানে দেখলাম যে লাইট নাই, আরও ঝামেলাদায়ক অবস্থা। সো এগুলো আমার মনে হয় প্রশাসন, জনপ্রতিনিধি সবারই চিন্তাভাবনা করা উচিত। বিকজ এখানে আর শ্রীমঙ্গলে কোনো ব্র্যান্ড নাই। লাস্ট টাইম আমি জোবাইকের ইনাগুরেশনে কক্সবাজার গেলাম, 2016-এ আমি কক্সবাজার গিয়েছিলাম ফার্স্ট টাইম, ওইটাও একটা এনজিওর কাজে। দেন এইবার গেলাম সেকেন্ড টাইম। বাংলাদেশের যত বড় বড় ব্র্যান্ড আছে, স্টার্টিং ফ্রম ইনফিনিটি টু ইয়েলো, সব ওইখানে আছে। সো ওদের মার্কেটিং স্ট্র্যাটেজি কি আসলে? কক্সবাজারে তো সারা বাংলাদেশ থেকে মানুষ যায়, সেম শ্রীমঙ্গলে সারা বাংলাদেশ থেকে মানুষ যায়, বাট কোনো ব্র্যান্ড নাই এখানে। লাইক
ক্লথসের ব্র্যান্ড নাই, রেস্টুরেন্টের ব্র্যান্ডস নাই। সো রিসেন্টলি আমার চিটাগংয়ের একজন বিজনেসম্যানের সাথে কথা হচ্ছিল। সো আমি ওনাকে বলছি যে যেহেতু আপনার অনেকগুলো রেস্টুরেন্ট আছে ওইখানে, শ্রীমঙ্গলে দেন কিছু, অ্যান্ড আমি আপনাকে প্লেসগুলো বলে দিচ্ছি যে এই প্লেসগুলোতে দিলে মানুষ যাবে। বিকজ আমি নিজে যখন শ্রীমঙ্গলে আসি আমার খুব একটা ভালো কফি খেতে মনে চায়, ক্যাপাচিনো। ওইটার জন্য আমাকে 3 স্টার 5 স্টার আগে থেকে বুকিং দিয়ে যাইতে হয়। সো ওইটা ভালো না। আমি চাই যে আমি যখন হেঁটে যাব রাস্তার পাশেই যেতে কফি শপ থাকে, আমি আমার ইচ্ছা মতো যেতে কফিটা খেতে পারি। সো আমি এখানে অনেককে বলছি যে একটা ক্যাপাচিনো মানে একটা কফি মেশিন যেতে থাকে। সবাই বলে যে এখানে বিজনেস হবে না। আমি লাইক এটা ভুল ধারণা। যারা ঢাকা থেকে আসে তারা খাবে, হয়তো লোকাল যারা আছে তারা খুব একটা খাবে না, স্টুডেন্টরা খাবে না। সো আপনি যদি স্টুডেন্টদেরকে টার্গেট করে বিজনেস করেন হবে না। তো মানে শ্রীমঙ্গলের স্টুডেন্টরা এত লাইক একটা কফির দাম কত পড়বে, 180 থেকে 240 টাকা, আরও বেশি হতে পারে। স্টুডেন্টরা তো ওটা খাবে না। সো আপনার টার্গেট থাকতে হবে ট্যুরিস্ট যারা আছে তারা খাবে। এখানে যারা বিজনেস করে তারা যাতে এমন একটা প্লেস পায় সো ওদের একটা মিটিং করতে পারে, যারা জব করে তারা যেতে যায়। সো আমার কাছে মনে হয় যে কফির যে ব্র্যান্ডগুলো আছে তারা শ্রীমঙ্গলে আসতে পারে। সিক্রেট রেসিপি টাইপের বেকারি, হলি আর্টিজানের মতো বেকারি ওরা আসতে পারে। বিকজ আমি এটা খুব মিস করি। বিকজ আমার যেদিন আমার বাইরে মিটিং থাকে ওই দিন আমি বাসায় কফি খাই না। আমি এটা সেভ করে রাখি যে আমি স্পেশালি ঢাকাতে যে আমি আজকে একটা ক্যাপাচিনো খাবো, সো যেহেতু মিটিং আছে ওইটা আমি মিটিংয়ে গিয়েই খাবো। সো আমি বাসায় কফি খাই না। সো এগুলো না আমার জন্য খুব একটা হ্যাপিনেস দেয়। ফর এক্সাম্পল আমি একটা মিটিংয়ে বসছি, একটা ক্যাপাচিনো, একটা ব্রাউনি, অন্যরকম। মানে আমার কাছে হ্যাপিনেস শুড বি সামথিং যেটা আমি অ্যাফোর্ড করতে পারি। আমার হ্যাপিনেস ওরকম না যে আমি অনেক এক্সপেন্সিভ কিছু চাই যেটা আমি অ্যাফোর্ড করতে পারবো না, এরকম না। লাইফে হ্যাপি থাকতে হলে হ্যাপিনেস শুড বি অ্যাফোর্ডেবল। আমি যে এত খাবারের কথা বললাম, অনেকে মনে করতে পারে যে আমি মনে হয় একেবারেই আনহেলদি খাই না। এটা ভুল কথা। আমি প্রতিদিন 2টা মিল হেলদি খাই বা একটা মিল হেলদি খাই। যেমন কিছু আইটেম আমি প্রতিদিন খাই, সেটা হচ্ছে সাদা তিল, খেজুর, চিয়া সিড, বিভিন্ন ধরনের বীজ, সূর্যমুখীর বীজ, মিষ্টি কুমড়ার বীজ, তরমুজের বীজ, সব সময় না বাট মাঝে মাঝে থাকে এটা তরমুজের বীজ, বাদাম, ডিম, টক দই, এগুলো আমি খাই। সো অলরেডি তো আমার অনেক পুষ্টি উপাদান এখানে চলে আসছে। দেন ফ্রুটসের মধ্যে কলা খাই, সব সময় না, ওটস খেলে কলা খাওয়া হয়। তারপর হাঁটি আমি প্রচুর। সো আমার যদি কোনো কিছু খেতে ইচ্ছা করে আমি খাই, আর আমি এটাকে হেঁটে আমার অতিরিক্ত যেই ফ্যাট আছে সেটা আমি বার্ন করে ফেলি। মানে ব্যাপারটা তো এরকম না যে আমি 3 বেলাই স্বাস্থ্যকর খাচ্ছি, 2 বেলা খাচ্ছি, 1 বেলা হয়তো খাচ্ছি না। আমার ডেজার্ট আইটেম অনেক পছন্দ, আমি ডেজার্ট আইটেম খাই। আমার মিষ্টি অনেক পছন্দ, আমি সেটাও খাই। আমি সবই খাই। বাট কিছু বেসিক জিনিস আমি মেনটেন করি, সেটা হচ্ছে দুনিয়া যদি মানে কি বলে ডেস্ট্রয় হয়ে যায় তাও আমি বলবো যে আমি একটু হেঁটে আসি। আমি এই টাইপের, মানে এটা আমার একটা এভরিডে লাইফের পেইন রিলিভার হয়ে গেছে। মানে এটা আমার স্ট্রেসটাকে রিলিভ করে। সো হাঁটলে কি হয়, ওয়েট বার্ন হয়, আমি এনজয় করি। সো এটা আমাকে মেন্টালি ভালো রাখছে, ফিজিক্যালি ভালো রাখছেন। ফুড হ্যাবিট আমি আমার মতো করে মেনটেন করি, সো প্রবলেম হয় না। যখন দেখি যে একটু ঝামেলা হচ্ছে, বাইরে বেশি খাওয়া হয়ে যাচ্ছে মিটিংয়ের কারণে বা অন্য কারণে, তখন আমি এটাকে অন্যভাবে ব্যালেন্স করি। সো ইউ মাস্ট হ্যাভ টু নো অ্যাকচুয়ালি কীভাবে ব্যালেন্স করতে হয়। পছন্দের খাবার অফকোর্স খাবেন। অনেকগুলো ট্রিক্স আমি কিছুদিন আগে, গতকালকের আগে একটা ভিডিও শেয়ার করেছি, গ্যাস্ট্রিকের প্রবলেম থেকে কিভাবে নিজেকে মুক্তি দিবেন। সো এখানে আমি অনেক কিছু বলেছি, সো ওইটাও আপনারা দেখতে পারেন। মানুষ বেড়ে গেছে, আমি এখন চলে যাব। আই হোপ আপনারা সবাই অনেক লাইক করেছেন। আমি হাঁটলাম অনেকক্ষণ, অ্যান্ড আমাকে সবাই এখানে মানুষজন অনেক ভালো। এটা হচ্ছে ভুরভুরি চা বাগান। চা বাগানের ভেতরে আমি যে গ্রামটাতে গেলাম ওখানে একজনকে জিজ্ঞেস করলাম, উনি আমাকে বলছে আপু একা একা বাগানের ভেতরে যায়েন না, আপনি কাউকে নিয়ে আসেন। আমি সকালে কেউ কষ্ট করে হাঁটতে চায় না, সবাই ঘুমায়। আর শ্রীমঙ্গলের লাইফ অনেক স্লো। সো ঢাকার মতো না যে সকালে সবাই উঠে কাজে বের হয়ে গেল অ্যান্ড দেন। সো আমাকে উনি অনেক বুঝাইছে অনেকক্ষণ। তারপর জিজ্ঞেস করলো যে আপনার বাসা কোথায়, দেন আমি আমার
আব্বুর কথা বললাম, ওনার সাথে অনেক কনভারসেশন করলাম। তো উনি বলছে আমাকে কিছু রাস্তা দেখাই দিছে, আপনি এদিকে গিয়ে ওইদিকে চলে যাবেন, তাহলে মানুষের ডিস্টার্ব করবে না। আর আমাকে বলছে যে এই জায়গাটাতে শুধু ঘুরতে, ভেতরে না যেতে, ওইদিকে চা বাগানের ভেতরে না যেতে। সো লাইফের ছোট ছোট জিনিস আমি সেলিব্রেট করতে পছন্দ করি। যেটা বললাম যে আমার হ্যাপিনেস অ্যাফোর্ডেবল, আমার আসলে খুব উচ্চাকাঙ্ক্ষা নাই। ম্যাটেরিয়ালিস্টিক জিনিসের প্রতি আমার অফকোর্স জীবনে দরকার অনেক কিছু, বাট ওই যে থাকে না খুব ম্যাটেরিয়ালিস্টিক ওয়েতে চিন্তা করা, আমি এরকম না। আর ছোট ছোট জিনিস সেলিব্রেট করা আমার কাছে মনে হয় ভালো। ফর এক্সাম্পল একটা বাচ্চার সাথে কনভারসেশন, একটা মানুষকে সাপোর্ট করা মেন্টালি, অথবা নতুন কিছু একটা কিনেছেন হয়তো আপনার নিজের টাকা দিয়ে, অথবা আপনি আপনার টাকা দিয়ে কাউকে খাওয়াচ্ছেন, ওইটা অন্যরকম। মানে এই জিনিসগুলো হ্যাপিনেস ক্রিয়েট করে আমার লাইফে। আমি জানি না, আমাকে অনেক মানুষ বলে যে আপু আপনার ভিডিও অনেক পজিটিভ, আপনি সবসময় হাসি খুশি থাকেন, বিকজ হ্যাপিনেস এটা একটা ইন্টারনাল জিনিস। আই ক্যান নট প্রিটেন্ড। দেয়ার আর টাইমস যখন আমার মন মেজাজ ভালো থাকে না, তখন আমি রিসেন্টলি এটা হচ্ছে অনেকবার, আমি চাইলেও হাসতে পারি না। অনেক সময় স্ট্রেস থাকে, অনেক কিছু থাকে। আবার যখন সব কিছু ঠিকঠাক থাকে তখন দেখা যায় আমি জেনারেলি অনেক পজিটিভ থাকি। সো এটা আসলে প্র্যাকটিসের ব্যাপার। আর ইদানিং আমি যেটা করছি, আমি পার্সোনালি থিংসগুলোকে নেই না। আশেপাশের বাংলাদেশে অনেক মানুষ অনেক নেগেটিভ, অনেক টক্সিক। সো আমি ফিল্টার করি যে কার কোন কথায় মন খারাপ করব, কোন কথা করব না, কোন কথা পার্সোনালি নিব, কোন কথা নিব না। আর আমি ভেরি সিরিয়াস পার্সন, সো আমার সাথে সবাই ওই যে ফান করবে, মজা করবে, এগুলো আমি একেবারেই পছন্দ করি না। আমার কিছু ক্লোজ ফ্রেন্ড আছে, ওরা অন্য মানুষের সাথে ফান করলেও আমার সাথে করে না, বিকজ দেনও আমি এগুলো লাইক করি না। সো এরকম। আপনার হবি কি কি আমাকে জানাবেন। আমি তো বললাম কুকিং, সিঙ্গিং, নিজে নিজে কথা বলা, রাইটিং টু সাম এক্সটেন্ট। এখন লেখা কমাই দিছে, আগে অনেক লিখতাম। আমার নেক্সট হবি আই এম শিওর যে বেকারি টাইপের বেকিং, মানে ট্রেডিশনাল যে বেকিং, ওইটা আমি স্টার্ট করব, শিখতে চাই। আমি বেকিংয়ের কিছু কোর্স করতে চাই। আমি বার্থডে কেক বানাইতে পারি বা পারবো, আমি আমার মতো বানাই, বাট আমি একেবারেই প্রো হতে চাই। লাইক আমি কিছু বেকিংয়ের কোর্স করতে চাই। কোর্স না করলে আমি আমার মতো ওয়ে বের করে ফেলবো, আমার মতো পড়ে। সো এইটা করতে চাই। আর পেইন্টিংটা আমি করতে চাই, শুরু করব আর একটু পরে। সো সবাই ভালো থাকবেন। আমি বাসায় ব্যাক করবো এখন। আপনাদেরকে দেখালাম না ওই যে গ্রাম, ওই রাস্তাটা হচ্ছে গ্রাম, এদিকে চা বাগান, আর এইদিকে হচ্ছে মেইন রোড। এখন রোডে ভিডিও করব না, অনেক গাড়ির আওয়াজ, প্লাস দেখবেন অনেক মানুষ কথা বলতে আসে, অনেকে ভাবে যে আমি এখানে না, ওরা বাইরের, বাট ওরা ভাবে আমি এখানে না। সো এটা খুবই ফানি। আবার অনেকে পরিচিত, অনেকে হয়তো আমাকে সোশ্যাল মিডিয়াতে ফলো করে, কথা বলতে আসে। সো সি মেইন রোড। এই দিকটাতে গিয়ে হচ্ছে বিটিআরআই হচ্ছে বাংলাদেশ টি রিসার্চ ইনস্টিটিউট, বাংলাদেশ চা গবেষণা কেন্দ্র। আর একটু সামনে, বাট ওইদিকে যাবো না, হচ্ছে আরেকদিন দেখাবো। শ্রীমঙ্গলে যারা ঘুরতে আসেন সকালবেলা এই রোডটা দিয়ে হাঁটবেন, 5:30টায় বের হবেন, 5:30 থেকে 6টা পর্যন্ত, এত ফ্রেশ এয়ার, খুব ভাল লাগবে। এটা হচ্ছে বদ্ধভূমি 71 থেকে স্ট্রেইট রাস্তাটা, পানসি রেস্টুরেন্ট, দেন সামনে হাঁটলে বদ্ধভূমি, আচ্ছা ফার্স্ট হচ্ছে পৌরসভা, দেন পানসি রেস্টুরেন্ট, দেন হচ্ছে বদ্ধভূমি 71 বিজিবি ক্যাম্প, ওই রাস্তা ধরে হাঁটবেন, বিটিআরআই, দেন হচ্ছে যে ভুরভুরি চা বাগান, ভেতরে গ্রাম, ভেতরে আপনারা ঢুকতে পারবেন। অ্যান্ড আই এম প্ল্যানিং আমি কিছু কন্টেন্ট বানাবো, সো দ্যাট মানুষ আসলে এখানে নিজের মতো করে ঘুরতে পারে। অলসো আমি আজকে অনেক কিছু বললাম যেটা আমার পার্সোনাল লাইফ, যেটা আমার পার্সোনাল লাইফে যারা আছে তারা ছাড়া কেউ একটা জানে না, খুব একটা কেউ জানে না। বিকজ ফেসবুকে আপনারা যারা আমাকে দেখেন শুধুমাত্র হেলথ কন্টেন্ট নিয়ে আসতে দেখেন, বাট এইটার বাইরেও আমার একটা অ্যামেজিং লাইফ আছে। ওই লাইফে খালি আমি আর কেউ নেই। সো ওই লাইফে আমি রান্নাবান্না করতে পছন্দ করি না, আরও অনেক কিছু করতে পছন্দ করি। সো হ্যাঁ, এটা আমার আরেকটা এক্সটেন্ডেড লাইফ, এন্ড আমি চাই এটা সবসময় থাকুক।
আমি অনেক মানুষকে দেখছি প্যারেন্টিং ঠিক মতো করে না, বাচ্চাদের উপর রেগে যায়। মানে আমি বুঝি না মানুষ কেমনে বাচ্চাদের সাথে টাইম স্পেন্ড করতে পারে না। মানে আমি পিচ্চি বাচ্চাদেরকে পাইলে আমি ওদেরকে দিয়ে রান্না বান্না করায় ফেলতে পারবো, মানে ওদেরকে চুলায় রান্না দিলে পারবে না, বাট বেকিংটা ওরা পারবে। সো আমার মনে হয় যে প্যারেন্টিং খুব এনজয়েবল একটা জার্নি। যারা নতুন মা বাবা হবেন, বাচ্চাদের নিয়ে কাজ করবেন, ওরা পারবে না বাট ওদেরকে কাজ করতে দিবেন। আর এই তো, বাই বাই, আমি চলে গেলাম, টাটা।